আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো নিরাপদে, বা বাসা থেকে বের হলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো। আচ্ছা, আমার আজকে ক্লাস হলো এমবিএর সাথে, কোর্সটা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা 6 নাম্বার এটা আছে, অ্যাকাউন্টিং ফর ভ্যালু চেইন অ্যানালিসিস, এটাকে আমরা সংক্ষেপে ভিসিএ বলছি। তাহলে অ্যাকাউন্টিং ফর ভ্যালু চেইন অ্যানালিসিস এটা সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। দেখো, তোমাদের সিলেবাসে চ্যাপ্টারটা যেভাবে দেওয়া আছে, অ্যাকাউন্টিং ফর ভ্যালু চেইন অ্যানালিসিসে ভ্যালু চেইন কনসেপ্ট সম্পর্কে আমরা প্রথমে জানবো। এরপরে আমরা ভ্যালু অ্যাডেড অ্যানালিসিস অ্যান্ড ভ্যালু চেইন অ্যানালিসিসের যে মধ্যে সম্পর্কটা আমরা দেখবো। কারণ ভ্যালু অ্যাডেড অ্যানালিসিসটা তোমরা অলরেডি পড়েছো, তাই না? ভ্যালু অ্যাডেড আর নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস আমরা এভাবে আলাদা করে থাকি। এছাড়া আমরা পর্টার্স, পর্টার্সের একটা আমাদের ভ্যালু চেইন ফ্রেমওয়ার্ক সে সাজেস্ট করেছে। এই ভ্যালু চেইন ফ্রেমওয়ার্কটা সম্পর্কে আমরা এখানে একটু জানার চেষ্টা করব। আর লাস্ট টপিকটা আছে, সেটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম ইন দ্য ভ্যালু চেইন ফ্রেমওয়ার্ক। তাহলে এই ভ্যালু চেইন ফ্রেমওয়ার্কের সাথে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা অ্যাসোসিয়েটেড আছে সেটা সম্পর্কে আমরা একদম চ্যাপ্টারের লাস্টে আমরা এটা শিখবো। তাহলে আসো, একদম প্রথমে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হলো আমাদের প্রথমটা হলো ভ্যালু চেইন কনসেপ্ট। আচ্ছা, প্রথমে দেখো ভ্যালু চেইন কনসেপ্টে হোয়াট ইজ ইট অ্যান্ড হোয়াট ডাজ ইট অফার। কি ভ্যালু চেইনটা কি জিনিস সেটা আমরা শিখবো, এবং এটার মাধ্যমে কি অফার করা হচ্ছে, আমরা কি পাবো, এটা শিখে আমরা কি পাবো সেটা সম্পর্কে আমরা একটু শিখে নিই। ভ্যালু চেইন আসলে কি? এটা একটা লিঙ্ক, বলা হচ্ছে কি ডিসক্রাইব দ্য লিঙ্ক। লিঙ্কটা কিসের মধ্যে? বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে লিঙ্ক। তাহলে ভ্যালু চেইন ডিসক্রাইব দ্য লিঙ্ক সেট অফ ভ্যালু ক্রিয়েটিং ফাংশনস। ভ্যালু ক্রিয়েটিং যে ফাংশনসগুলো আছে, যে অ্যাক্টিভিটিসগুলো আছে, তার মধ্যে একটা লিঙ্ক যে সেট আপ করা হচ্ছে, সেটাকে কিন্তু আমরা ভ্যালু চেইন বলছি। দ্যাট আর রিকোয়ার্ড টু ব্রিং আ প্রোডাক্ট অর সার্ভিস টু দ্য কাস্টমার। তাহলে কাস্টমারের কাছে প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যে ফাংশনসগুলো আছে, ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস বা ফাংশনসগুলো আছে, এই ফাংশনসগুলোকে একটা শিকলে বেঁধে রাখা, একটা চেইনের মধ্যে নিয়ে আসা, সেটাকে আমরা ভ্যালু চেইন বলছি। ইট ব্রিংস উইথ বেসিক আমাদের র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার। শুরুটা হচ্ছে কিন্তু একদম আমাদের যখন র মেটেরিয়ালটা সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আসছি সেখান থেকে শুরু করে তারপরে আমরা সিরিজ অফ ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিস, যেমন আমাদের ইনভলভ প্রডিউসিং আছে, মার্কেটিং আছে, তারপরে এটা ছাড়াও আমাদের একদম শেষ হচ্ছে কি ডিস্ট্রিবিউটর যখন কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে বা সেখানে ফিডব্যাকও আছে। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলোকে বলা হচ্ছে কিন্তু যে ভ্যালু ক্রিয়েটিং ফাংশনস। এই ভ্যালু ক্রিয়েটিং ফাংশনসগুলোকে একটার সাথে একটাকে লিঙ্ক করছে আমাদের এই ভ্যালু চেইন ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এরপর দেখো, আমরা মাইকেল পটারের কথা বলছিলাম। তো মাইকেল পটার এক যে ভ্যালু চেইন ফ্রেমওয়ার্ক সে সাজেস্ট করেছে, এটা 1980 এবং 85 সালে সে ডেভেলপ করেছে দিস ভ্যালু চেইন কনসেপ্ট অ্যাজ আ টুল টু হেল্প বিজনেস অ্যানালাইজ দেয়ার কস্ট স্ট্রাকচার অ্যান্ড আইডেন্টিফাই কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা শিখেছি যে আমাদের যে স্ট্র্যাটেজি, একটা হতে পারে কস্ট লিডারশিপ, আরেকটা হতে পারে আমরা ডিফারেন্সিয়েশন, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, বা আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নিতে চাই। তাহলে এই বিজনেস যে তাদের কস্ট স্ট্রাকচার বা এই কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে সে আইডেন্টিফাই করতে চাচ্ছে, এগুলোকে কিন্তু এগুলো করার জন্য একটা টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভ্যালু চেইন ফ্রেমওয়ার্কটা। পটার যে ভ্যালু চেইন ফ্রেমওয়ার্কটা সাজেস্ট করেছে, তার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারছি, আমাদের এই একটা কোম্পানি তার কস্ট স্ট্রাকচারকে অ্যানালাইজ করতে পারছে, অথবা তার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি হতে পারে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে। এবং এই আমাদের ভ্যালু চেইন যে ফ্রেমওয়ার্কটা আছে, এটারই একটা টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভ্যালু চেইন অ্যানালিসিস এমফাসাইজ দ্য কস্ট, ঠিক আছে, কস্ট অকার একদম হোল, পুরো নন ম্যানুফ্যাকচারিংকেও কিন্তু সে এটাকে মানে এমফাসাইজ করছে। দ্য ভ্যালু চেইন analysis emphasizes the cost occur not merely in the manufacture but across the business। মানে এখানে
আমরা সাধারণত কি হয় আমাদের যেমন ভ্যালু অ্যাডেডের মধ্যে আমরা একদম ডাইরেক্ট শুধু যেগুলো সরাসরি ভ্যালু অ্যাডেড করছে সেগুলোকে আমরা মানে এমফাসাইজ করা হয়, কিন্তু ভ্যালু চেইন ফ্রেমওয়ার্ক কিন্তু সেটা না। ভ্যালু চেইন ফ্রেমওয়ার্ক তোমার যে শুধুমাত্র যে ম্যানুফ্যাকচারিং যে কস্টগুলো হচ্ছে সেগুলোতে তা না, একদম হোল বিজনেসে বা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কি ধরনের কস্ট রয়েছে সব কিছুকে কিন্তু সে এমফাসাইজ করছে। It provides a useful perspective for understanding non-manufacturing cost classification. তাই নন ম্যানুফ্যাকচারিং যে কস্ট ক্লাসিফিকেশনটা আছে সেটাতে সে কিন্তু তার পার্সপেক্টিভটা সে এটাকে হাইলাইট করছে, ঠিক আছে। নন ম্যানুফ্যাকচারিং এর উপর তার একটা আছে, এমফাসাইজ আছে আর কি। আচ্ছা, সাপ্লাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস, এটাকে তারা বলেছে হলো আপস্ট্রিম অ্যাক্টিভিটিস। আমরা কিছুক্ষণ পরেই দেখবো মাইকেল পটারের যে দুটো সব অ্যাক্টিভিটিসগুলোকে সে দুটো ভাগে ভাগ করেছে, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। আপস্ট্রিমের মধ্যে আছে সাপ্লাই আর ম্যানুফ্যাকচারিং, আর স্ট্রিমের মধ্যে আছে হলো মার্কেটিং আর হলো ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, মার্কেটিং আর ডিস্ট্রিবিউশন। তাহলে প্রোডাক্টটা আসা পর্যন্ত মানে সাপ্লাইয়ের কাছ থেকে আসলো এবং প্রডিউস হলো, এটা হলো আপস্ট্রিম, আর ডাউনস্ট্রিম হলো কাস্টমারের কাছে যাওয়ার জন্য মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনটা হলো আমাদের ডাউনস্ট্রিমের মধ্যে পড়ছে। তাহলে এটা আমরা প্রথমে আমাদের কনসেপ্টটা সম্পর্কে আমরা জেনে নিলাম। আমরা মাইকেল পটারের যে ফ্রেমওয়ার্কটা আছে এটা আমরা পরে জানবো। আমরা ভ্যালু চেইনটা কি সেটা আগে বোঝার চেষ্টা করেছি। এখানে একটা কোম্পানির যে যত অ্যাক্টিভিটিসগুলো আছে, মানে একটা প্রোডাক্টটা তৈরি সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল নেওয়া থেকে শুরু করে একদম কাস্টমারের কাছে পৌঁছে যাওয়া পর্যন্ত যেই যত অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলোকে একটা লিঙ্কের মধ্যে নিয়ে আসছে, এবং এটা কিন্তু একটা টুল হিসেবে মাইকেল পটার যেটা যে ফ্রেমওয়ার্কটা সাজেস্ট করেছে, এটা কিন্তু কস্ট স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করা বা এটার যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিগুলোকে আইডেন্টিফাই করা, এগুলোর ক্ষেত্রে এটা কিন্তু টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে, এরপরে আমাদের টপিকটা ছিল হলো ভ্যালু অ্যাডেড আর হলো এখানে আমাদের ভ্যালু চেইন। এই দুটোর মধ্যে আমরা একটু কম্পেয়ার করি, ভ্যালু অ্যানালিসিস অ্যান্ড ভ্যালু চেইন অ্যানালিসিস। তাহলে হাউ ডু দে ডিফার, তারা কিভাবে ডিফার করছে? দেখতে তো একই সময় লাগছে না, কারণ এখানে আমরা বলেছি ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিসগুলো বা ফাংশনসগুলোকে একটা লিঙ্কের মধ্যে নিয়ে আসছে, আর ভ্যালু অ্যাডেড কিছুটা সেন্সে তাই। কিন্তু ভ্যালু অ্যাডেডে আমরা কি বলেছি, ভ্যালু অ্যাডেডে আমরা শিখেছিলাম যে আমরা এই ভ্যালু অ্যাডেড যে অ্যানালিসিস সিস্টেম, এখানে আমরা আমাদের যে একটা অর্গানাইজেশন টোটাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে এই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, একটা নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, এবং সেগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাজ ছিল। দেখো এখানে কি লেখা আছে যে ভ্যালু অ্যানালিসিস ইনভলভস ক্লাসিফাইং অ্যাক্টিভিটিস অ্যাজ ভ্যালু অ্যাডেড অর নন ভ্যালু অ্যাডেড। তাহলে ভ্যালু অ্যাডেড অ্যানালিসিসে আমরা প্রথমে যে কাজটা করি, আমরা একটা অর্গানাইজেশনে বের করার চেষ্টা করি যে কোন কাজগুলো প্রোডাক্টের জন্য বা এই যে প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলেই ভ্যালু অ্যাডেড করছে, আর কোনগুলো নন ভ্যালু, এটা কোনো ভ্যালু অ্যাড করছে না। তাহলে যেই অ্যাক্টিভিটিসগুলো ভ্যালু অ্যাড করছে না সেগুলোকে এলিমিনেট করে দেওয়ার কথা বলা হয়েছে। দিস কনসেপ্ট ইজ অ্যাডাপ্ট টু আইডেন্টিফাই উইচ অ্যাক্টিভিটিস টু কিপ অ্যান্ড উইচ টু এলিমিনেট। আমরা এই ভ্যালু অ্যাডেড আর নন ভ্যালু অ্যাডেড এই অ্যাক্টিভিটিসগুলোকে এভাবে দুটো ভাগে ভাগ করছি কেন? কারণটা হলো আমরা এই যে নন ভ্যালু অ্যাডেড যেগুলো আছে সেগুলোকে আমরা মনে করি অপ্রয়োজনীয় এই আমাদের ভ্যালু অ্যাডেড অ্যানালিসিসের মধ্যে, সেটাকে আমরা এলিমিনেট করার চেষ্টা করি, যতটা সম্ভব এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এখানে কিছু উদাহরণ আছে, দেখো, দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন অর্গানাইজেশন টেন্ড নট টু অ্যাড টু ভ্যালু দ্য কোর অ্যাক্টিভিটিস। কোর যে একদম অ্যাক্টিভিটিস আছে, এই যে প্রডিউসিং, মার্কেটিং অ্যাক্টিভিটি, কোর যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এই অ্যাক্টিভিটিসগুলো ছাড়া আমাদের আর কি, মানে আসলে মার্কেটিংও কোর অ্যাক্টিভিটিস না, কোর অ্যাক্টিভিটিস একেবারে ম্যানুফ্যাকচারিংটা কোর অ্যাক্টিভিটিস হতে পারে, মানে এখানে। তাহলে এখানে বলছে যে কিছু কিছু আছে নন ভ্যালু অ্যাডেড, সেগুলো আমরা আগে দেখি। ভ্যালু আমরা যেগুলো আমাদের কোর অ্যাক্টিভিটিস সেটা আমরা চিনি, কিন্তু নন ভ্যালু অ্যাডেড হিসেবে কাকে আইডেন্টিফাই করা হয়েছে, যেমন প্রিপারেশন টাইম, হ্যাঁ, মানে একটা প্রোডাকশন শুরু হবে তার আগে হয়তো কিছু প্রিপারেশন টাইম হিসেবে রাখা হয়েছে। ওয়েটিং টাইম, ঠিক আছে, আননেসেসারি প্রসেস স্টেপস, তারপরে ওভার প্রোডাকশন, রিজেক্টস, সেট আপ টাইমস, ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন, প্রসেস ওয়েস্ট, মেটেরিয়াল ওয়েস্ট, কমিউনিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, ডিসিশন মেকিং,
আনটাইডনেস, বটলনেকস অ্যান্ড টাইমিং, এগুলোকে কিন্তু মানে এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন ডিসিশন মেকিং দেখে তোমাদের হয়তো কমিউনিকেশন এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো আবার নন ভ্যালুয়ের হয় কেন, হয় কিভাবে? মানে তুমি যদি সবাই যদি সবার কাজ সঠিকভাবে করে তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজনটা কি? ডিসিশন মেকিং তো একদম হয়তো প্রথমে শুরুতেই একটা প্রোডাক্টটাকে কিভাবে কাজ হবে সেটা প্রথম প্ল্যানিংটা হয়ে গেছে, তারপরে আর ডিসিশন মেকিং এর দরকার নেই। মানে এইভাবে কিছুটা বলা হয় যে আমরা ভ্যালু অ্যাডেড আর নন ভ্যালু অ্যাডেডকে এভাবে আইডেন্টিফাই করে চেষ্টা করা হয় যে এই কাজগুলোকে যতটা কমা, এই কাজের জন্য যে খরচগুলো হচ্ছে সেই খরচগুলোকে মিনিমাইজ করে নিয়ে আসা, মানে একদম এলিমিনেট করে নিয়ে আসা। মিনিমাইজ তো মানে বলা ঠিক হবে না, মিনিমাইজ আমরা ভ্যালু চেইনের চেষ্টা করি, কিন্তু এখানে চেষ্টা করে যে এগুলো এই অ্যাক্টিভিটিসগুলোই বাদ দিয়ে দেওয়া। মানে আমাদের কোর অ্যাক্টিভিটিসগুলো এতটাই পারফেক্টভাবে আমরা করব যাতে তার সাথে যে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের হয়তো যে ওয়েস্ট তৈরি হচ্ছে বা আমরা ইন্সপেকশন করতে হচ্ছে, এটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে, এগুলো প্রয়োজনীয় হবে না, এভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বলছে ভ্যালু চেইন অ্যানালিসিসে কি করে। ভ্যালু চেইন অ্যানালিসিসে প্লেসেস এমফাসিস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য টোটাল ভ্যালু অফ অল অপারেশন অ্যাক্রস দ্য বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি। তাহলে একটা বিজনেসে অথবা একটা ইন্ডাস্ট্রিতে একদম টোটাল যে অপারেশনে যতটুকু কাজ হচ্ছে, তাহলে দ্য টোটাল ভ্যালু অফ অল অপারেশনস, পুরো অপারেশনসের ভ্যালুটাকে কিন্তু এখানে বোঝার চেষ্টা করা হয়। ঠিক আছে? By considering the value chain, organization can determine areas the cost can be minimized. ঠিক আছে? এবং এই যে কাজটা করা হয় যে আমরা যে এটাকে ভ্যালু চেইন আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করব বা বিবেচনা করার চেষ্টা করব, তার মাধ্যমে দুটো কাজ হয়। একটা বলা হচ্ছে যে এটা হতে পারে যে কস্টটাকে কীভাবে মিনিমাইজ করব, অথবা আরেকটা হতে পারে কাস্টমার ভ্যালু ক্যান বি এনহ্যান্সড। মানে আমরা তো একদম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম দিক থেকে পড়ছি যে আমাদের একটা কোম্পানির দুটো মানে অবজেক্টিভস হতে পারে, অনেক অনেক ধরনের অবজেক্টিভস হতে পারে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট একটা হতে পারে, তাহলে অনেক এটা অবশ্যই আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে পড়ে। তাহলে একটা কোম্পানি নিজেকে কস্ট লিডারশিপ হিসেবে নিতে পারে, এই যে কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি, যে তার অবজেক্টিভ হতে পারে কস্ট লিডারশিপ, অথবা তার অবজেক্টিভ হতে পারে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। তাহলে সে যদি কস্ট লিডারশিপের স্ট্র্যাটেজি নেয়, তাহলে সে কী করবে, চেষ্টা করবে যে এই ভ্যালু চেইন ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা অর্গানাইজেশন, একটা অপারেশনের যা যা অ্যাক্টিভিটিস হয় পুরো টোটাল ভ্যালুটা সম্পর্কে বোঝান, এবং এটা বুঝে নিয়ে তারপরে সে কি করবে, যদি সে কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি থাকে তাহলে সে মিনিমাইজ করার চেষ্টা করবে কোথায় 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 মিনিমাইজ করা যায়। আর কাস্টমার ভ্যালু, আর যদি এটা যদি তার প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এই কাস্টমার ভ্যালুকে আরও কীভাবে এনহ্যান্স বা কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, ফ্যাসিলিটেট করা যায়, আরও কীভাবে বৃদ্ধি করা যায়, এই চেষ্টা করবে। ঠিক আছে? ভ্যালু ফ্রেমওয়ার্কের মাধ্যমে। The value chain of a business focuses on the set of value creating activities. ঠিক আছে? তাহলে এই ভ্যালু চেইন কি করছে, বিজনেসে ফোকাস করছে অন দ্য সেট অফ ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস, সব ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিসে, দ্যাট রেঞ্জ ফ্রম দ্য রিসিভস অফ র মেটেরিয়াল, যেটা একেবারে র মেটেরিয়াল সাপ্লাইয়ের কাছ থেকে রিসিভ করা হলো ফ্রম সাপ্লায়ার্স, and research and development of product and processes to the sale of the product to the customer and the provision of after sales customer support. তাহলে সব দেখো একদম শুরু করলো সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল পাওয়া থেকে, শেষ করেছে দেখো আফটার সেলস কাস্টমার সাপোর্ট, পুরো কাজটাকে সে, ঠিক আছে, পুরো কাজটাকে সে কাভার করছে। এবং এই কাজটাকে কাভার করার মাধ্যমে সে কি করছে, এই বিজনেস ফোকাস, এটা বিজনেস ফোকাসটাই হলো সব ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিসগুলোকে আইডেন্টিফাই করা এবং অ্যানালিসিস করা। এবং সে রেঞ্জটা দেখো, রেঞ্জটা বলে দিয়েছে যে একদম র মেটেরিয়াল রিসিভ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যে আফটার সেলস সার্ভিস সাপোর্ট যেটা লাগে পুরোটা, ঠিক আছে, পুরোটাকে সে কভার করার চেষ্টা করছে। ভ্যালু অ্যাডেডের মধ্যে কিন্তু সিস্টেম অ্যানালিসিসের মধ্যে কিন্তু সেটা হচ্ছে না। ভ্যালু অ্যাড অ্যানালিসিসের মধ্যে প্রথমেই দুভাগ করে নিচ্ছে যে কোনটা ভ্যালু অ্যাড করছে, কোনটা করছে না, যেটা করছে না সেটাকেই এলিমিনেট করে দাও। কিন্তু ভ্যালু চেনে কিন্তু সেটা বলছে না যে কোনো কাজকে তারা কম গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ সব কাজেরই গুরুত্ব আছে, কিন্তু বলছে যে কিছু কিছু কাজের জন্য হয়তো এটা মিনিমাইজ করা যাবে, কিছু কাজের জন্য আমরা কি করতে পারবো, আমাদের
কস্টটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে আসলে আমরা শুরু করি পর্টারের যে ভ্যালু চেইন ফ্রেমওয়ার্ক। এর কি বলেছে, অ্যাপ্লাইং ইট টু দ্য বিজনেস ফর এক্সেলেন্স। তাহলে মেইন যে জিনিস এটা মানে যে এটার প্রতিষ্ঠাতা, যে ভ্যালু চেইন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যে ডেভেলপ করেছে তার কনসেপ্টটা সম্পর্কে আমরা আজকে চলো জেনে নিই। Porter proposes to extend value chain analysis beyond the value chain of the business to consider a linkage with supplier and customer as well as the value chain of competitors. ঠিক আছে, তাহলে এটা এখানে কিন্তু তোমার মানে পুরো কথাটা হলো একটা ভ্যালু চেইন সম্পর্কে তো আমরা জানলাম। পর্টার বলছে যে কম্পিটিটরসের যে ভ্যালু চেইন তার থেকে কিন্তু ভালো হতে হবে, মানে তার থেকে আমি কত ভালোভাবে এই লিঙ্কেজটাকে ম্যানেজ করছি, এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে এই অ্যাক্টিভিটিসগুলো, এই যে লিঙ্কেজ উইথ সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার, কম্পিটিটর যেভাবে করবে তার থেকে আমি ভালোভাবে করব। তাহলে এই জন্য বলছে অ্যানালিসিস বিয়ন্ড দ্য ভ্যালু চেইন অফ দ্য বিজনেস। এখানে শুধুমাত্র বিজনেসের যে ভ্যালু চেইনটাকে সে আইডেন্টিফাই করেছে বা ডিসক্রাইব করেছে তাই তা না, সে তার থেকেও মানে কাস্টমারের সাথে বা লিঙ্ক সাপ্লাই, আমাদের এখানে আউটসাইডার তো কাস্টমার এবং এ পাশে আছে সাপ্লায়ার। আমি যদি ডিস্ট্রিবিউটর ব্যবহার না করি বা ডিস্ট্রিবিউটর যদি থাকে সেও আউটসাইডার, তাহলে এদের সাথে যে লিঙ্কেজটা এদের কম্পিটিটর কীভাবে মেনটেন করছে তার থেকে ভালোভাবে করতে হবে। ঠিক আছে, সেই কারণে কম্পিটিটরসের ভ্যালু চেইনটাও সম্পর্কে কিন্তু এখানে একটা ধারণা নেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, Porter proposes that a firm's value chain is composed of 9 category of interrelated activities. ঠিক আছে, 9টা ক্যাটাগরি অ্যাক্টিভিটিসের কথা এখানে বলা হয়েছে এবং এই 9টা ক্যাটাগরিজকে দুটো ভাগে প্রথমে ভাগ করেছে। তাহলে আমরা চলো দেখে নিই ভাগটা। প্রথম ভাগটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটিস, আরেকটা হলো আমাদের প্রথম অ্যাক্টিভিটিসটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটিস, আর হলো সাপোর্টিং অ্যাক্টিভিটিস। তাহলে দুটো অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের এই যে 9 ক্যাটাগরি অফ ইন্টাররিলেটেড অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলো আছে মানে ইন জেনারেল আমরা বলতে পারবো। ঠিক আছে, ইন জেনারেলি আমাদের এই ভ্যালু চেইনের মধ্যে প্রথমে সে 9টা ক্যাটাগরিকে আইডেন্টিফাই করেছে এবং এই 9টা ক্যাটাগরিকে সে দুটো পার্টে ভাগ করেছে। একটা হলো আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটিস, আর একটা হলো সাপোর্ট অ্যাক্টিভিটিস। আচ্ছা, দ্য লেটার এক্সিস্ট টু ফ্যাসিলিটেট দ্য ফর্মার। তার মানে এই যে সাপোর্ট অ্যাক্টিভিটিসটা কি করছে, এই প্রাইমারি অ্যাক্টিভিটিসকে ফ্যাসিলিটেট করছে। ঠিক আছে, সাপোর্ট দিচ্ছে অ্যাক্টিভিটিসটাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেট দ্য ফর্মার। এই যে আমাদের এই যে পর্টারসের ভ্যালু চেইন ফ্রেমওয়ার্কের যে আমরা এটা পাই সেটা হলো এরকম। এখানে দেখো আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে আছে ইনবাউন্ড লজিস্টিক অ্যাক্টিভিটিস, অপারেশন অ্যাক্টিভিটিস, আউটবাউন্ড লজিস্টিক অ্যাক্টিভিটিস, মার্কেটিং সেলস অ্যাক্টিভিটিস আর সার্ভিস। আচ্ছা, আমি একটু দেখি এটা দেখা যাচ্ছে কিনা তোমাদের। হ্যাঁ, দেখাই যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের এই যে আমাদের এই প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা এখানে 1 2 3 4 5টা অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছে। ইনবাউন্ড লজিস্টিক অ্যাক্টিভিটিস মানে হলো যে র মেটেরিয়াল সাপ্লায়ার কাছ থেকে আসলো, অপারেশন হলো প্রোডাকশন হচ্ছে অপারেশন অ্যাক্টিভিটিস, আউটবাউন্ড লজিস্টিক অ্যাক্টিভিটিস মানে যে ডিস্ট্রিবিউটরের কাছে আমি পাঠালাম আমার ফিনিশ গুডসটা, মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাক্টিভিটিস কাস্টমারকে কমিউনিকেট করার জন্য, আর এরপরে হলো আফটার সেল সার্ভিস। এগুলো হলো প্রাইমারি, মানে এগুলো হলো কোর। আমরা কোর অ্যাক্টিভিটিসের কথা বলছি, তাহলে এগুলো হলো একদম কোর। আচ্ছা, আর সাপোর্টিং অ্যাক্টিভিটিস হলো আমাদের, এটা সেকেন্ডারি তো না, এটা সাপোর্টিং অ্যাক্টিভিটিস। দাঁড়াও আমি একটু ঠিক করে দিই এটা, সেকেন্ডারি কেন লিখেছি, এটা হলো সাপোর্টিং অ্যাক্টিভিটিস হবে।
সাপোর্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো আমি আবার আমাদের ইসে যাই। তাহলে দেখো আমাদের সাপোর্টিং অ্যাক্টিভিটিস আছে, আর এখানে হলো প্রাইমারি অ্যাক্টিভিটিস। তাহলে সাপোর্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের প্রকিউরমেন্ট আছে, মানে প্রকিউরমেন্ট মানে পারচেস, টেকনোলজি ডেভেলপমেন্ট আছে, আমরা এই যে অপারেশন যে করছি তার জন্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলতে পারি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, আর হলো ফার্মস ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোকে বলা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টিভিটিস। আর ওখানে আমাদের এন্ড যেটা, সেই এন্ডটা হলো, এটা হলো মার্জিন, ঠিক আছে। ওটা হলো আমাদের মার্জিন। আমরা মার্জিনে মানে আমাদের মার্জিন মানে হলো আমাদের যে অ্যাচিভমেন্টটা, মানে আমরা যে প্রফিটে যেতে চাই সেই মার্জিনের কথা বলা হয়েছে। তাহলে এই আমরা যেই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমাদের আলটিমেট যেটা লক্ষ্য, যে মার্জিন অ্যাচিভ করা বা প্রফিট অ্যাচিভ করা, তার জন্য আমাদের 9টা অ্যাক্টিভিটিস আছে। সেই অ্যাক্টিভিটিসগুলোকে কিছু বলা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, কিছুকে বলা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টিভিটিস। তাহলে প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা পেয়ে গেলাম আমাদের ইনবাউন্ড লজিস্টিক, অপারেশনাল অ্যাক্টিভিটিস, আউটবাউন্ড লজিস্টিক অ্যাক্টিভিটিস, মার্কেটিং, সেলস অ্যাক্টিভিটিস আর সার্ভিস। আর এটাকে এই যে প্রাইমারি অ্যাক্টিভিটিসগুলো আছে এটাকে এনহ্যান্স করার জন্য বা এটাকে আরও ফ্যাসিলিটেট করার জন্য সাপোর্টিং অ্যাক্টিভিটিসগুলো কাজ করে থাকে। সেটার মধ্যে কি প্রকিউরমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফার্মস ইনফ্রাস্ট্রাকচার। চলো ছোট্ট করে একটু দেখে নিই আমাদের এই প্রাইমারি অ্যাক্টিভিটিসগুলো কি। ইনবাউন্ড লজিস্টিক অ্যাক্টিভিটিস হলো ইনভলভ ম্যানেজিং ইনবাউন্ড আইটেমস সাচ এজ র মেটেরিয়াল হ্যান্ডলিং অ্যান্ড ওয়্যারহাউসিং, ঠিক আছে। এটা হলো ইনবাউন্ড লজিস্টিক। Operation activities involve the transformation of inbound item into product suitable for resale, মানে আমরা যে র মেটেরিয়াল থেকে ফিনিশ গুডসে কনভার্ট করছি সেটাই। ফর এক্সাম্পল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এগুলো হলো আমাদের অপারেশন আমাদের অ্যাক্টিভিটিস। আউটবাউন্ড লজিস্টিক অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ ক্যারিং দ্য প্রোডাক্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ম্যানুফ্যাকচারিং টু দ্য বায়ার সাচ এজ ওয়্যারহাউসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এগুলো হলো আমাদের আউটবাউন্ড লজিস্টিক। আর এছাড়া আছে মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাক্টিভিটিস, ইনভলভ ইনফর্মিং বায়ার্স অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস উইথ রিজন টু পারচেজ সাচ এজ ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি অ্যান্ড প্রমোশন অ্যাক্টিভিটিস ইনক্লুডিং অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এগুলো আমাদের মার্কেটিং অ্যান্ড সেলস। আর সার্ভিস হলো আফটার সেলস সার্ভিস, ইনক্লুড অল অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড টু কিপ দ্য প্রোডাক্ট অর সার্ভিস ওয়ার্কিং ইফেক্টিভলি for the buyers after it is sold and delivered, তাহলে after sales service. Example of such activities include installation, repair, after sales service, warranty, claim and answering customer inquiries, ঠিক আছে। এগুলো হলো আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটিস। আর আমাদের সাপোর্ট অ্যাক্টিভিটিসগুলো কি কি আছে আমাদের, in support of the above primary activities of the value chain, Porter proposes 4 support activities। সেটা কি, প্রথমে হলো প্রকিউরমেন্ট মানে পারচেজিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তো আমরা বুঝতেই পারছি, আমাদের যে মানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট যেটা আমাদের হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, পার্সোনাল বা এমপ্লয়ি ম্যানেজমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর কি আমাদের এটা। দ্য ফার্মস ইনফ্রাস্ট্রাকচার মানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এটসেট্রা, মানে বিভিন্ন যে ফাংশনাল যে এরিয়াগুলো আছে, ঠিক আছে। এটা হলো আমাদের সাপোর্ট সার্ভিসের মধ্যে। তাহলে এই হলো আমাদের যে পর্টারের যে ভ্যালু চেইন, এটা হলো আমাদের ভ্যালু চেইন। এখন আমরা দেখব যে পর্টারের ভ্যালু চেইনের মধ্যে কিন্তু আবার থ্রেডকে এবং উইকনেসকে, কোনটা থ্রেড, কোনটা কোম্পানির জন্য অপরচুনিটি, এই জিনিসগুলোকেও আইডেন্টিফাই করা হয়েছে। আচ্ছা, দিস অ্যাক্টিভিটিস ফিড ইনটু ইচ স্টেজ অফ দ্য প্রাইমারি অ্যাক্টিভিটিস, আমরা বলেই দিলাম যে এটা প্রাইমারি অ্যাক্টিভিটিসকে সাপোর্ট করে। আচ্ছা, মার্কেট ডেভেলপ অ্যান্ড ইভলভ ইন রেসপন্স অফ চেঞ্জিং কাস্টমার এক্সপেকটেশন
and the continuous improvement of offering by the organization and its competitor. তাহলে কাস্টমার এক্সপেকটেশনটা চেঞ্জ করার জন্য বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অফ অফারিং এর জন্য আমাদের মার্কেটটাকে ডেভেলপ করতে হয় সবসময়। It becomes necessary to look constantly for newer, more effective ways of targeting or changing the organization offerings, formally done by the implementation strategic plan. তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমরা যে নিব, তাহলে আমাদের প্রথমে কি মানে আরো ইফেক্টিভ ওয়েতে বা নতুন নতুন ভাবে কিভাবে আমরা এই টার্গেটিং করব বা আমাদের যে অর্গানাইজেশন অফারটা আছে এই অফারটাকে আমরা চেঞ্জ করব, এই ব্যাপারে কিন্তু আমাদের একটা মানে ডিসিশন বা আমাদের একটা দৃষ্টি দিতে হবে। এটা কন্টিনিউয়াস একটা চিন্তা থাকবে যে আমি আরো কত ভালোভাবে আরো কত নতুন নতুন ওয়েতে আমি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো আমার অফারটাকে নিয়ে। Before setting the strategic plan, the corporate capabilities, market opportunities and threats and the key success factor in the industry all need to be identified. তাহলে তুমি যখন এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা নিবা যে তুমি আরো কত ইফেক্টিভ ওয়েতে বা নিউ ওয়েতে আমাদের নিউয়ার ওয়েতে তুমি কাস্টমারের কাছে পৌঁছবে তোমার অফারিং নিয়ে, এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর আগে কিন্তু তোমাকে জানতে হবে যে আমি যে বলেছিলাম যে অপরচুনিটি আমাদের SWOT অ্যানালিসিস যেটা আমরা বলি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। সেই জন্য বলছি যে কর্পোরেট ক্যাপাবিলিটিসটা কি আছে, তার যে স্ট্রেংথটা এটা সম্পর্কে তাকে জানতে হবে। মার্কেট অপরচুনিটিস কি আছে, থ্রেট কি আছে, ঠিক আছে, এটা তাকে জানতে হবে। অ্যান্ড দ্য কি সাকসেস ফ্যাক্টর ইন দ্য ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রি টিকে থাকতে হলে কি সাকসেস ফ্যাক্টরটা কি এটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এগুলো জানার কথা এখানে বলা হচ্ছে। The business is then able to set reasonable objectives for itself, for example to be a market leader or to increase market share by a certain percentage. তাহলে যখনই সে এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং করার আগে SWOT অ্যানালিসিস করবে, তখনই কিন্তু তার পক্ষে সম্ভব যে সে যে রিজনেবল যে অবজেক্টিভ সেট করেছিল, সে কস্ট লিডারশিপ চায় অথবা সে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন যেদিকে যেতে চায়, সেই স্ট্র্যাটেজিটা তার পক্ষে সম্ভব হবে অ্যাচিভ করার জন্য, সে সামর্থ্য হবে। আচ্ছা, এই যে আমি বলেছি যে পর্টার এর পরিপ্রেক্ষিতে এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে আমার স্ট্র্যাটেজিক প্ল্যানটা করার আগে আমাকে আগে জানতে হবে যে একটা কোম্পানির স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি বা মার্কেটে তার অপরচুনিটি কি, থ্রেট কি, এটা তাকে জানতে হবে, কি সাকসেস ফ্যাক্টরটা জানতে হবে। তো তার উপর বেসিস করে পর্টার কি করেছে, 5 ফোর্সেস দ্যাট ক্যান এফেক্ট দ্য প্রফিটেবিলিটি অফ দ্য ফার্ম। সে 5টা ফোর্সেসের কথা বলেছে যা যা তার প্রফিটেবিলিটিকে এফেক্ট করে। তাহলে কি আছে সেগুলো আমরা একটু দেখে আসুন। দ্য থ্রেট অফ দ্য নিউ এন্ট্রেন্স, ঠিক আছে, থ্রেট অফ নিউ এন্ট্রেন্স মানে হলো যে একটা ব্যবসা নতুন কম্পিটিটর ঢোকার সুযোগ কতটুকু আছে। যত বেশি নিউ এন্ট্রেন্স থাকার সুযোগ হবে সেটা কিন্তু থ্রেট, নতুন কম্পিটিটর আসাটাই তো থ্রেট। তাহলে যত বেশি আসার সুযোগ হবে তত বোঝা যাবে তোমার এখানে থ্রেটটা বেশি, অপরচুনিটি কম। সাধারণত কি হয়, যে বিজনেসগুলো শুরু করতে কস্ট অনেক বেশি ইনভলভমেন্ট আছে, মানে ইনভেস্টমেন্ট যদি খুব বেশি লাগে, একটু বিশাল ইনভেস্টমেন্ট লাগে, এই ব্যবসাগুলোতে আমরা দেখেছি যে খুব সহজে কম্পিটিটর আসে না। হ্যাঁ, যেমন মনে করো যে নেটওয়ার্ক ব্যবসা, মানে যেটা গ্রামীণ ফোন বা রবি মতো যে ব্যবসাগুলো, এটার জন্য অনেক অনেক বিগ ইনভেস্টমেন্ট দরকার আছে। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু খুব বেশি রাইভালরি সিচুয়েশন তৈরি হয় না সাথে সাথে, মানে নিউ এন্ট্রেন্সটা কিন্তু সাথে সাথে হবে না। বা কারো যদি মানে যে আমাদের যে মানে এয়ারলাইন্সের যে ব্যবসা আছে, একটা প্লেন কেনা বিশাল ব্যাপার, এখানে অনেকগুলো মানে ইনভেস্টমেন্ট অনেক বড়। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নিউ এন্ট্রেন্সটা এটা একটা থ্রেট। ঠিক আছে, দ্য থ্রেট অফ নিউ এন্ট্রেন্স, যত বেশি নিউ এন্ট্রেন্স আসার মতো সুযোগ আছে তত থ্রেট। ঠিক আছে, আর যদি কম থাকে তাহলে এই ক্ষেত্রে থ্রেটটা কম। দ্য থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে প্রোডাক্টটা তুমি সেল করছো সেই প্রোডাক্টের সাবস্টিটিউট আছে কিনা। আমি এখন চায়ের দাম কোনো কারণে বেড়ে গেছে, চা অ্যাভেলেবেল না, আমি কফি খাচ্ছি, ঠিক আছে, এরকম কিছুটা।
তাহলে আমার গুঁড়ো সাবান হয়তো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে লিকুইড সোপ ইউজ করলাম, বা আমাদের যে নর্মাল ফেস ওয়াশ পাওয়া যাচ্ছে না, আমরা লিকুইড ফেস ওয়াশ আছে, এরকমভাবে জিনিসগুলোকে সাবস্টিটিউট আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই সাবস্টিটিউট প্রোডাক্টগুলো যত বেশি থাকবে বাজারে তোমার জন্য তত সেটি থ্রেট, একটা কোম্পানির থ্রেট তত, কারণ তোমার প্রোডাক্ট একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু কাস্টমার কি করবে, অল্টারনেটিভ যেটা আছে তার সাবস্টিটিউট যেটা আছে সেই প্রোডাক্ট বা সার্ভিস সে চলে যাবে, সেই জন্য বলছে থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তারপরে বলছে দ্য রাইভালরি অ্যামং এক্সিস্টিং অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মধ্যে যে অন্যান্য যে কম্পিটিটর আছে বা অন্যান্য যে শুধু কম্পিটিটর না, একটা ইন্ডাস্ট্রির মধ্যে তার আরও তো পার্টনার আছে, তার সাপ্লায়ার আছে, তার ডিস্ট্রিবিউটর আছে, তাদের সাথে তার সম্পর্কটা কীরকম। এখানে আমি বড় কোম্পানি সেজন্য সাপ্লায়ার হলো আমার সাবঅর্ডিনেট বা ডিস্ট্রিবিউটর হলো আমার সাবঅর্ডিনেট, এই ধরনের সম্পর্ক থাকলে হবে না। আমরা ফার্স্ট ইয়ারে মার্কেটিংয়ে পড়েছিলাম না পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা যত ভালো হবে তত রাইভালরি সিচুয়েশনটা কম হবে। তাহলে বলছে যে যদি অ্যামাং দ্য মেম্বার্স বলতে পারি আমরা, ঠিক আছে, অ্যামাং এক্সিস্টিং অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডাস্ট্রি, তাহলে এই মেম্বার্সদের মধ্যে যত সম্পর্কটা ভালো তত এটা থ্রেড কম। এটা কি পরিমাণ আছে, বেশি রাইভালরি হওয়া মানে হলো তোমার জন্য কিন্তু প্রফিটেবিলিটির উপর একটা এফেক্ট আছে, ঠিক আছে। 4 নম্বরে বলছে যে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, সাপ্লায়ারদের বার্গেনিং পাওয়ার কিরকম আছে, নাকি তুমি যা বলছো তাই শুনছে। যদি তুমি যা বলো তাই শুনছে তাহলে তো এটা তোমার জন্য ভালো, কিন্তু যদি তা না হয় তাহলে এটা কি হবে, এই বার্গেনিং পাওয়ার অপশন যদি সাপ্লায়ারের বেশি হয় সে তোমার জন্য একটু কিন্তু থ্রেট। আচ্ছা, দ্য বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, কাস্টমার বার্গেনিং করার মতো সুযোগ আছে কিনা, মানে তোমার আশেপাশে হয়তো অনেক কম দামে পাচ্ছে সেই প্রোডাক্টটা, সে কন্টিনিউয়াস বার্গেন করছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের জন্য একটা থ্রেট। তাহলে এই যে 5 ফোর্সেস, এই 5 ফোর্সেসের কথা বলেছে পর্টার, যে ফোর্সেসগুলোকে তার একটা কোম্পানির প্রফিটেবিলিটির জন্য কিন্তু এটা এফেক্ট করে। He puts all these concepts into a framework which he labels as the ভ্যালু চেইন, ঠিক আছে। এই কনসেপ্টগুলোকে একটা ফ্রেমের মধ্যে এনেছে এবং সব কিছুকে কিন্তু সে একটা ভ্যালু চেইনের মধ্যে আনতে পেরেছে। আচ্ছা, তারপরে এটা আছে পর্টার সাজেস্টেড, পর্টারের কিছু সাজেশন আছে তার এই ভ্যালু অ্যানালিসিসের মাধ্যমে, যেমন এখানে বলছে ইট ইজ সাজেস্টেড দ্যাট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইররেসপেক্টিভ অফ ওয়েদার দ্য ফার্ম অ্যাডপ্ট আ কস্ট লিডার, আর যেটাই হোক না কেন সেটা কস্ট লিডারশিপ হতে পারে বা ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজি হতে পারে, বি অ্যাচিভ ইন দ্য মার্কেট প্লেস বাই গিভিং দ্য ভ্যালু অফ মানি। তাহলে তুমি এই যে এস্টাবলিশ করছো প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ভ্যালু অফ মানি আছে। বলছে দ্যাট ইজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কামস ফ্রম ক্যারিং আউট দ্য ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস মোর কস্ট ইফেক্টিভলি দেন ওয়ান্স কম্পিটিটর। তাহলে মোট কথা হলো যে তুমি এই যে তোমার অবজেক্টিভ কস্ট লিডারশিপ হতে পারে, তোমার অবজেক্টিভ স্ট্র্যাটেজিক ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজি হতে পারে, যাই হোক না কেন তুমি কাজটা যে করবা এই যে ভ্যালু ক্রিয়েটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে তুমি অবজেক্টিভসকে অ্যাচিভ করার চেষ্টা করছো, এটা তোমার কম্পিটিটরস থেকে ভালোভাবে করতে হবে। এটা হলো প্রথম কথা, যেটা আমি প্রথমেই বলেছি যে কম্পিটিটরটা অ্যানালাইসিস করতে হবে। According to Porter, the value chain disaggregates a firm into its strategically relevant activities. তাহলে সে ডিসএগ্রিগেট করে ফেলছে কিন্তু, হ্যাঁ, যে ফার্ম ইনটু ইজ স্ট্র্যাটেজিক্যালি রিলেভেন্ট অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে, in order to understand the behavior of cost and potential sources of differentiation. কস্টটাকে বোঝার জন্য এবং এই ডিফারেন্সিয়েশনটা বোঝার জন্য সে কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোকে ডিসএগ্রিগেট করে ফেলছে। আরেকটা বলছে যে a firm gains competitive advantage by performing these activities more cheaply or better than its competitor. তাহলে এই যে কাজগুলো আছে সেই কাজগুলোকে যদি একটু সহজভাবে কম খরচে করা যায় কম্পিটিটর থেকে, তাহলে কিন্তু তোমার এই ভ্যালু চেইনটা ঠিকমতো এস্টাবলিশ করতে পারবে। আচ্ছা, পর্টার ভ্যালু চেইন অ্যানালিসিস হ্যাজ সেভারাল ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক। তাহলে ক্যারেক্টারিস্টিক্সগুলো কি আছে দেখো, বলছে ক্যারেক্টারিস্টিক্স হলো যে একটা হলো ভ্যালু চেইন অ্যানালিসিস ইনসিস্ট অফ দ্য কমপ্লেক্স লিঙ্কেজ, কমপ্লেক্স লিঙ্কেজ বলছে অ্যান্ড ইন্টার রিলেশনশিপ বোথ বিটুইন দ্য স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট and its customer and supplier as well as of those found internally. তাহলে এই যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস মানে এসবিইউস এর সাথে তার মানে এসবিইউস বলতে এক একটা কোম্পানির যে এক একটা প্রোডাক্ট ইউনিট আছে তার সাথে কাস্টমার এবং সাপ্লায়ারের সাথে একটা লিঙ্কেজ, একটা কমপ্লেক্স লিঙ্কেজের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, মানে যেটা যার মাধ্যমে একটা ইন্টার রিলেশনশিপটা প্রকাশ পায়।
If these linkage are exploited, a firm is more likely to gain a competitive advantage. তাহলে এই যে লিঙ্কেজটা, এই যে কাস্টমারের সাথে লিঙ্কেজ, সাপ্লাইয়ের সাথে লিঙ্কেজ বা আদার মেম্বারের সাথে লিঙ্কেজ, এটাকে সে যদি এক্সপ্লয়েট করতে পারে তাহলে সে কিন্তু গেইনার হবে, ঠিক আছে, গেইনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। দিস necessitates management having to refocus, looking not only at the activities internal to the firm but also at those activities external to the firm, ঠিক আছে, এটা শুধুমাত্র ইন্টারনাল না, এক্সটার্নাল অ্যাক্টিভিটিসের দিকেও কিন্তু তারা রিফোকাস করছে। This is in turn highlighting opportunities for the firm to work with suppliers and end customer, which in turn should lead to increased competitive advantage. সেই একই কথাই বলা আছে আমাদেরকে। মোট কথা হলো এখানে আমাদের ভ্যালু চেইনটা সাজেস্ট কিন্তু করছে, শুধুমাত্র ইন্টারনাল লিঙ্কেজটা করছে তা না, তার সাথে সাথে তুমি কিন্তু তোমার কম্পিউটারের মানে যে ভ্যালু চেইন তার সাথে তুমি সেটা কম্পেয়ার করতে হবে। তোমার কম্পিউটার যেভাবে কাজটা করতে তার থেকে অনেক সহজভাবে অনেক সুন্দরভাবে কাজটা করতে হবে, এটাই হলো মেইন কথা। আচ্ছা, তাহলে আমরা লাস্ট যেটা আছে সাজেশন, আরটা হলো ভ্যালু চেইন অ্যানালিসিস অলসো রিকগনাইজেস, বা আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা একটা হলো, আরটা হলো ভ্যালু চেইন অ্যানালিসিস অলসো রিকগনাইজেস দ্যাট অ্যাক্টিভিটিস ইন্টারনাল টু দ্য ফার্ম আর ইন্টারডিপেন্ডেন্ট রাদার দেন ইনডিপেন্ডেন্ট। তাহলে এটার মধ্যে ইন্টারডিপেন্ডেন্ট, একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট, কেউ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, এই জিনিসটা এখানে কিন্তু আমরা বুঝতে পারি। A firm's history, its strategy, its approaches to implementing its strategy and the underlying economics of its situation are reflected in the Porter value chain framework. তাহলে এই Porter value chain framework-এর মধ্যে আমাদের কি হচ্ছে, ফার্মের হিস্ট্রি, এটার স্ট্র্যাটেজি কি, ইটস অ্যাপ্রোচেস টু ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজি অ্যান্ড আন্ডারলাইনিং ইকোনমিক্স, মানে কস্ট অফ বোঝাচ্ছে of a situation are reflected, এই পটার ভ্যালু চেইনের মাধ্যমে এটা রিফ্লেক্ট হচ্ছে। তাহলে পটার ভ্যালু চেইনে আমরা বেসিক্যালি কি শিখেছি, আমাদের বেসিক্যালি হলো আমরা প্রথমে আমরা অ্যাক্টিভিটিসগুলো দুভাগে ভাগ করে নিয়েছি, প্রাইমারি আর সাপোর্টিং। আমরা দেখলাম প্রাইমারি কি সাপোর্টিং কি সেটা আমরা দেখলাম, এবং পটার এটা এই ভ্যালু চেইনের মাধ্যমে কি সাজেস্ট করেছে সেটা দেখলাম, আর লাস্ট আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আর মাঝখানে আমরা 5টা ফোর্স শিখেছি, যে ফোর্সগুলোকে আইডেন্টিফাই করেছে পটার। একটা এন্ট্রেন্স, নিউ এন্ট্রেন্স কীরকম হতে পারে, আর একটা হলো আমাদের কি ছিল, আমাদের একটা এন্ট্রেন্স ছিল, আরেকটা কি ছিল, যেমন শেষের দিক থেকে আমি বলতে পারবো যে আমাদের রাইভালরি নাকি সম্পর্কটা কীরকম, তারপরে এখানে আর কি ছিল দেখি, আর কি ছিল দেখো তো, হ্যাঁ, থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট ছিল, আরেকটা ছিল আমাদের রাইভালি সম্পর্ক, আরেকটা হলো বার্গেনিং অফ সাপ্লায়ার, বার্গেনিং অফ কাস্টমার। তাহলে কি কি আবার একটু বলি আমি, আমাদের নিউ এন্ট্রান্সের থ্রেটটা কি, আমাদের এই সাবস্টিটিউট প্রোডাক্টের থ্রেটটা কি, আমাদের রাইভালি এক্সিস্টিং মেম্বার্সদের মধ্যেখানে রাইভালি সম্পর্কটা কীরকম, রাইভালি অথবা ফ্রেন্ডলি, আর বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, এই 5 ফোর্সেসকে সে আইডেন্টিফাই করেছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমি আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এই ভ্যালু চেইনের যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাথে এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে সেটা আমরা একটু নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। তাহলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করুন।